নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পহরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতি খানি পহরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। আমরা যাচ্ছি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায়। ভোলা 4 আসন। ভোলা 4 আসনে দুটি উপজেলা আছে, চরফ্যাশন এবং মনপুরা। চরফ্যাশন এবং মনপুরা ভোলা 4 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছে। তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে। নুরুল ইসলাম নয়ন প্রথমবারের মতন ভোলা 4 আসনে সংসদ সদস্য পদে মনোনীত হয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তার নির্বাচনী ক্যাম্পেইন আমরা কভার করতে যাব। ভোলা 4 আসন বেশ বড় একটি আসন। চরফ্যাশন উপজেলায় 21টি ইউনিয়ন রয়েছে, এর বাইরে মনপুরা উপজেলায় রয়েছে আরও 5টি ইউনিয়ন। মোট 26টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনে ইলেকশন কেমন হচ্ছে, মানুষ কী চিন্তা করছে, এই আসনের সমস্যা ও সম্ভাবনা কী, সব কিছু নিয়ে থাকবো অন রেকর্ড উইথ সাইফুর বাবেশ। আমরা 3 জন মনপুরা যাব। উঠে গেছে কোন রুমে? আলি ওটা ক্যান্সেল করে আমি এখানে নিয়ে আসি। এই তুই এসে একটা ফোন দে না। এখনো যায় কি করবে ফয়সাল? হ্যাঁ তো আলি ক্যান্সেল করে দে। আচ্ছা রুম আছে কয়টা? এই ফোন দিবি দুটো ভাই। আচ্ছা প্লিজ মি কথা আচ্ছা নিজে তাহলে আমাদের কাউকে তোর নিচে দিয়ে দিই আপাতত। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি তাইলে? নীলকমল। নীলকমল ইউনিয়ন। নীলকমল হচ্ছে আপনার চরফ্যাশন উপজেলা দুলারাট থানার অন্তর্গত ইউনিয়ন। ভাই এই যে আপনাদের ভোলার চরফ্যাশন এবং মনপুরা উপজেলা, এই চরফ্যাশন উপজেলাটা আমরা জানি দেশের অনেক জেলা থেকেও বড়। এই চরফ্যাশন উপজেলার কতটি ইউনিয়ন আছে এবং থানা পৌরসভার হিসাব এবং মোট কত কিলোমিটার বিস্তৃত চরফ্যাশন উপজেলা? চরফ্যাশন হচ্ছে আপনার 1100 বর্গ কিলোমিটার শুধু চরফ্যাশন উপজেলা, আর মনপুরাটা হচ্ছে 300 সামথিং করে 1400। আর আমাদের এই চরফ্যাশন উপজেলা 21টি ইউনিয়ন, 4টা থানা, আর মনপুরা হচ্ছে একটা থানায় 5টা ইউনিয়ন। এখানে টোটাল ভোটার কতজন আপনাদের? টোটাল হচ্ছে 5,02,026। পরিস্থিতি উৎসব মুখর। আমরা শতভাগ চেষ্টা করছি আচরণবিধি
মানার। আমরা এখন যাচ্ছি একটা আমাদের নারী কর্মীদের নিয়ে একটা কর্মশালা আছে আমাদের 21টি ইউনিয়ন থেকে। সবগুলো ইউনিয়ন হচ্ছে যে নেতা কর্মীদেরকে নিয়ে কর্মশালা করছেন, মত বিনিময় করছেন যে আমরা কি কি বিষয় নিয়ে ভোটারদের কাছে যাব। আমরা ওনাকে জনপদের শ্রেষ্ঠ সন্তান বলে থাকি। সেক্ষেত্রে আপনি যদি আমাদের 6 নভেম্বর, উনি 3 নভেম্বর নমিনেশন পেয়েছেন, 6 নভেম্বরকে আমরা ওনাকে সংবর্ধনা দিয়েছি। আমরা ধারণা করছি প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হয়েছে। উনি শিশুদের প্রতি খুব আন্তরিক। আমরা এখন আছি ভোলা 4-এ এবং এখানে বিএনপি নমিনেটেড এমপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইয়ের গাড়ি আমরা ফলো করছি। দাদা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আসলে কোন দিকে যাচ্ছি দাদা? নীলকমল দিকে। আপনি তো দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র দলে এক সময় আপনারা একদম ডাক সাইডের নেতা ছিলেন আপনাদের সময়। তারপরে ছাত্র দলে আপনার দায়িত্ব শেষে আপনি যুব দলে এসেছেন। এছাড়াও পার্টির সঙ্গে আন্দোলন সংগ্রামে বা পুরো সময় তো ছিলেন। এটা আপনার লোকাল কনস্টিটিউয়েন্সি যেখানে আমরা আছি, চরফ্যাশন এবং মনপুরা। 21টা ইউনিয়ন আপনার শুধু চরফ্যাশন উপজেলাতেই আছে। এছাড়া আরও 5টি বা 6টি ইউনিয়ন আছে মনপুরাতে। এই যে এত মানুষকে আপনার রিচ আউট করতে হবে, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আপনার পুরো রাজনৈতিক জার্নিটা। যেটা আপনি বলছিলেন যে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, ছাত্রদলের রাজনীতি শেষ করে আমি যুবদলে আসছি। যুবদলে আমার একটি পদ রয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চরফ্যাশনে নমিনেশন পেয়েছি ভোলা 4-এ, চরফ্যাশন মনপুরায়। 18 নির্বাচনের সময় থেকেই আমি আসলে চরফ্যাশন মানুষের সাথে সম্পৃক্ত। পার্টি যখন আমাকে এখানে রাজনীতি করার অনুমতি দিল, তারপর আমি এখানে সব ধরনের মানুষের সাথে আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যেখানে আসলে আমার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে আমার বেগ পেতে হয়নি। আপনার কনস্টিটিউয়েন্সিতে দাদা ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা 5,02,000। মানে একে তো সাইজেও বড়, দ্বিতীয়ত ভোটার সংখ্যা অনেক ভোটার বড়। সংখ্যা। এই জিনিসটা নিয়ে কি আপনারা কথা বলার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে, বা দল থেকে কি বিএনপি চেষ্টা করেছে সেটা? বিএনপির সাথে এটা নিয়ে আমরা কথা বলিনি, কারণ আলটিমেটলি সবার তো একই রকমের সিচুয়েশনের মধ্য দিয়ে সবাই যাচ্ছে। তবে আমি মনে করি আমাদের এই অঞ্চলের নেতাকর্মীরা খুবই সচেতন, সাধারণ মানুষরাও কিন্তু রাজনৈতিকভাবে সচেতন। হয়তো 22 তারিখ থেকে এটা 20 দিনের সময়। এই 20 দিনে যদি সবাই আন্তরিক হয়, আমার আমাদের ভোটারদের কাছে আমরা রিচ করতে পারবো ইনশাল্লাহ। আর গত 16 বছর বলবো কেন, 18 বছর মানুষ তো ভোট দিতে পারে না। ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। আমরা চাই যে ভোট কেন্দ্রে যাতে সবাই যায় এবং ভোটটা যদি ঠিকমতো দেয়, আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে এখানে আমাদের প্রত্যাশার মধ্যেই সব কিছু হবে। সেক্ষেত্রে দাদা একটা অভিযোগ বিএনপি নেতৃবৃন্দের নামে অন্যরা রেখে থাকেন, বিএনপির সাথে বিএনপির যে মেসেজিং আছে 31 দফা বলেন, দিন বদল যেভাবে করতে চান জনাব তারেক রহমান, এবং তিনি নিজেও দেশে প্রত্যাবর্তনের পরে যে কথাটা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল, এই জিনিসটা অপেক্ষাকৃত তরুণদের সঙ্গে কানেক্ট করতে পারছেন না বিএনপি নেতৃবৃন্দ। আপনার কি সেম জিনিসটা মনে হয়, বা আপনি কি যোগাযোগের ক্ষেত্রে, নিজের যোগাযোগের ক্ষেত্রে কোনো এরকম ডিফিকাল্টি দেখেছেন? ব্যক্তিগতভাবে এই অঞ্চলে আমি তরুণদের সহযোগিতা বেশি পাচ্ছি। আর এক এক অঞ্চলের মানুষের মন মর্জি, সচেতনতা বোধ এক এক রকমের। আমাদের এই অঞ্চলের তুলনামূলকভাবে অন্য অঞ্চলের চেয়ে এই তরুণ সমাজ, ছাত্র, তরুণ, যুবক, এদের রাজনৈতিক সম্পৃক্ততা বেশি এবং এদের রাজনীতির প্রতি আগ্রহ বেশি। তো সেক্ষেত্রে আমার জন্য এই এলাকায় প্রবলেম হচ্ছে না। বিএনপির বিপক্ষে কিছু রকমের কিছু প্রোপাগান্ডা তো আছেই, বিএনপিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্ন রকম ক্যাম্পেইন আছে, কিন্তু আমার কাছে তো মনে হলো যে মানুষের আগ্রহ বিএনপির প্রতি আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমাদের প্রিয় নেত্রী, যিনি আসলে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন। আমরা মাদার অফ ডেমোক্রেসি বলতেই তাকে ভালোবাসতাম। যে নাগরিক হিসেবেও তো একজন নাগরিকের উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার ছিল, কিন্তু তিনি 3 বারে প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন ছিলেন, কিন্তু ওনার প্রতি যে নিষ্ঠুর আচরণ করেছে এবং যে কষ্ট দিয়েছে ওনাকে গত 16 বছরের ফেসিবাদী সরকার, কল্পনাই করা যায় না। অথচ ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন উনি এদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। উনি যখন বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, সবাই হয়তো এটার মর্মার্থ বুঝেনি, কিন্তু এক পর্যায়ে মানুষ কিন্তু বুঝেছে যে এই কথার মানে গুরুত্ব কতখানি। এবং ম্যাডামের প্রতি বিশেষ করে এদেশের নারীদের অনেক আকর্ষণ রয়েছে। পুরো একটি অবদানের জন্য তিনি অবসরণীয় হয়ে থাকবেন, সেটা হচ্ছে নারী শিক্ষা। দাদা যদি ভোলার কথায় ব্যাক করি, আপনার প্রাথমিক পরিকল্পনাগুলো কি, যেগুলো আপনি একদম প্রায়োরিটি বেসিসে করতে চান বা শুরু করতে চান?
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নদী ভাঙ্গনটাকে স্থায়ীভাবে বন্ধ করা। তো এখানে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় এই অঞ্চলকে আনতে পারি, গত 16 বছর একটা বড় ক্ষতি হয়েছে, অন্যান্য ক্ষতির পাশাপাশি সেটা হচ্ছে মানুষের নৈতিকতা অবক্ষয় হয়েছে। পরিবেশটাকে পর্যটক বান্ধব করা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো দরকার, কারণ এখানে এই অঞ্চল থেকে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে ঢাকা যেতে চায় তার জন্য এটা কষ্টকর হয়ে যায়। আন্তর্জাতিক মানের আমি না বলি, জাতীয় মানের স্বাস্থ্যসেবাটাকে আমাদের এই অঞ্চলে মানুষের দোরগোড়ায় যাতে পৌঁছাতে পারি এই ব্যাপারে চেষ্টা থাকবে। এখন ইদানিং এর মধ্যে 22 তারিখের আগ পর্যন্ত যে প্রচারণাগুলো করছেন সেগুলো তো অনেক প্রায় সব ক্ষেত্রেই আপনার কিছু রেস্ট্রিকশনস আছে, কিছু বিধিনিষেধ মেনে করতে হচ্ছে। সেগুলাকে কিভাবে করছেন, আর 22 তারিখের পরের পরিকল্পনাটা কতটুকু? আমরা এখন মত বিনিময় সভা করি কোথাও কোথাও, বা কর্মশালা করি, এর বাইরে আমাদের ব্যাপক হারে ওইভাবে ক্যাম্পেইন করার সুযোগ নেই, যেহেতু রেস্ট্রিকশন আছে, আচরণবিধি মেনেই তো চলতে হবে। উনি বিএনপির সাবেক সেক্রেটারি। তোমাদের সাথে কে থাকবে? ও ঠিক আছে। আমরা এই মুহূর্তে আছি ভোলা 4 আসনে চরফ্যাশন উপজেলার 7 নং ইউনিয়নে, গ্রামটির নাম নীলকমল। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়ন, তিনি এসছেন মাত্র। তার একটি প্রোগ্রাম আছে, বেসিক্যালি প্রোগ্রামটি মহিলাদেরকে নিয়ে, এবং প্রচুর মহিলা, এখনও আপনারা যদি পিছিয়ে থাকেন অনেক মহিলারা আসলে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসছে। এই প্রোগ্রামটি আমরা কভার করব। সেই সঙ্গে আমরা যাব মনপুরা উপজেলাতে। মনপুরা উপজেলাতে আজকে আমাদের প্রার্থী যাবেন না, সেখানে আমরা গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই উপজেলার এত বৃহৎ একটি আসনের ডেমোগ্রাফি এবং তাদের ডিমান্ডস এবং সব কিছু ইলেকট্রাল পরিস্থিতি বোঝার চেষ্টা করব। সনাতন ধর্ম কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। আপনি তো সম্ভবত এই এলাকারই ভোটার। হ্যাঁ, নির্বাচন নিয়ে আপনি কি দেখছেন, পরিস্থিতি কেমন? না এখন তো দেখি ভালো, আমরা শান্তি, দেশে যে আমরা শান্তিতে বসবাস করতে পারি। এই বিশাল সংখ্যক নারী ভোটারদেরকে আমরা যদি উদ্বুদ্ধ করতে না পারি, আমরা যদি উৎসাহিত করতে না পারি এবং ভোট কেন্দ্রে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা ঝুঁকির মুখে পড়ে যাব। এই জন্য ঝুঁকির মুখে পড়ে যাব, আমরা হয়তো তাদের ক্ষেত্রে উদাসীন হতে পারি, কিন্তু আরো 8 থেকে 10 মাস আগে অন্য একটি রাজনৈতিক দল, এই মা বোনদের কোনো দাম তাদের কাছে ছিল না। আমরা শান্তি শৃঙ্খলা এটাই সবার কাছে পাবো। আপনার কাছে এবার নির্বাচনের কেমন মনে হচ্ছে, পরিস্থিতি কেমন? খুবই ভালো ইনশাআল্লাহ। আমি চাই তার কাছে সবসময় জন্য একটা সহযোগিতা চাই, অবস্থা থাকবে ভালো কাজ করানোর লেগে অবস্থা থাকবে আর কি থাকবে। আমাদের মা বোনদের সরলতার সুযোগ নিয়ে, মা বোনদের অর্থনৈতিক অসচ্ছলতার সুযোগ নিয়ে তারা মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা মা বোনদের সিদ্ধান্তকে খুচরো টাকায় কিনে নিতে চায়। চাওয়াটা আমাকে দেশের জন্য উন্নয়ন করাটাই আমাকে চাওয়াটা। বয়স অত বেশি না, একটু দাঁড়িয়ে থাকি আছে হলে গেছে ইলেকশনে ভরিতাম গেছি, আর আমার ভোট একবারে দিয়ে লাগছে। উন্নয়নটা আমাকে সব মিলে রোড গার্ডেন লগিয়া, স্কুল কলেজ আমাকে লগিয়া সব পদ্ধতি নিরাপত্তা, তাহলেই আমাকে এই উন্নয়ন। দেশের ভালো করব, দেশের উন্নতি করব, গরিব মানুষের পাশে থাকবো, দেশের মানুষের নিরাপত্তা পাইব, এই কামনা। আপনাদের গ্রামে সংখ্যালঘু মানে হিন্দু পরিবার যারা আছে, আপনারা কি নিরাপদে থাকতে পারতেছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা ভোট দিতে যাবেন? আমাদের শান্তির লেগে তো আমরা ভোটই দিই। এই এলাকায় নারী নিরাপত্তাটা এখন কেমন, এবং নির্বাচনের পরে আপনাদের আশা কি থাকবে যে আপনাদের যিনি এমপি হয়ে আসবেন তিনি নারী নিরাপত্তার দিকটা কিভাবে দেখবেন? নয়ন যদি আসে আমাদের আরো নিরাপত্তা আরো ভালো হবে। এখন কেমন অবস্থা নিরাপত্তা? যাই আছে না কেন তার চেয়ে অনেক ভালো হবে। আমরা চাই দেশের শান্তি। আচ্ছা, আমরা চাই গরিব, আমরা চাই আমাদের জীবন রক্ষায় বাঁচে। আমাদের দেশ শান্তি চাই, কোনো নারী নির্যাতনে কোনো কি হামলা দিয়ে না হয়। আমরা এই মুহূর্তে আছি নীলকমল ইউনিয়নের 8 নং ওয়ার্ডে। এখানে জনাব নুরুল ইসলাম নয়ন আরেকটি প্রোগ্রামে এসেছেন।
নীলকমল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই প্রথম বৈঠকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মা বোনরা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, অপেক্ষায় ছিলেন আমাকে দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আজকের এই বৈঠকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যত সহজে আমাদের পুরুষ ভোটারদের কাছে যেতে পারি, আমরা চাইলেও আমাদের মা বোনদের কাছে অর্থাৎ নারী ভোটারদের কাছে যেতে পারি না। তো গত 16 বছর আপনারা নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আপনার পরিবারের, আপনার সন্তান, আপনার ভাই কিংবা আপনার স্বামী কিংবা কোনো আত্মীয় কিংবা প্রতিবেশী শুধু বিএনপি করার কারণে হয় কারাগারে ছিল, না হয় ফেরারি জীবন যাপন করেছে। বেগম খালেদা জিয়া, যিনি মাত্র কয়েকদিন আগে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন, তিনি যখন ক্ষমতায় আসলেন প্রথমবার তিনি উপলব্ধি করলেন বাংলাদেশের নারীরা শিক্ষায় পিছিয়ে আছে। তখন এমন অবস্থা ছিল যে ক্লাসরুমে 4 জন ছাত্রের মধ্যে, ছাত্রছাত্রীর মধ্যে 3 জন ছাত্র ছিল, 1 জন ছাত্রী ছিল। নির্বাচনের পরিবেশটি কেমন দেখছেন? প্রত্যাশা থাকবে, ধরেন আমি জনগণের উন্নয়ন করব, পোল কালভেট রাস্তা করব, এটাই আর জনগণের উন্নয়ন চাওয়া পাওয়ার। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ এগুলো আল্লাহর রহমতে এমনি হয়ে যাবে যদি বাংলাদেশে দুর্নীতি না হয়। আর আপনারা মনে রাখবেন, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা তার কাছে আমরা যেন শান্তি শৃঙ্খলা, যেন আমরা একটা নারী, আমার কাছে একটা স্বামী, যে কোনো মানুষের অত্যাচার অবিচার করলে আমরা সঠিক বিচার পাইতে চাই, শান্তি শৃঙ্খলা চাইতে চাই। তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি কিন্তু বলেন নেই ঘরে ঘরে চাকরি দিবেন কিংবা বিএনপি নেতা কর্মী থেকে চাকরি দিবেন। দলীয় আধিপত্যের কারণে কেউ চাকরি পাবে না, প্রত্যেকেই তার মেধা, মনন, যোগ্যতার কারণে চাকরি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন এবং পরিপূর্ণ রিজিক দান করুন। সকলকে ধন্যবাদ। যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন মা বোনরা, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা মনে রাখবেন। আর ওই জায়গাটার নাম বলতে পারে কি 7 নং ছিল, আমরা যেখান থেকে আসছি। আমরা ছিলাম জনাব নুরুল ইসলাম নয়নের সঙ্গে নীলকমল নামে একটি জায়গায়, সেখানে তিনি তার প্রোগ্রাম করছেন। আমরা ডিটোর নিচ্ছি মনপুরাতে দেখা হবে আপনাদের সঙ্গে অন রেকর্ড সাইফরু হবে। দেশেতে গেলা উইরা রে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি। আমরা এই মুহূর্তে আছি ভোলা 4 আসন, যে 2টি উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে বিচ্ছিন্ন যে উপজেলাটি সেটিতে, তার নাম মনপুরা। অবশ্যই আপনারা সকলেই মনপুরার নাম শুনেছেন। মনপুরা একটি দ্বীপ উপজেলা বলতে পারি। মনপুরা দ্বীপে 5টি ইউনিয়ন আছে। 5টি ইউনিয়নে 1 লাখের বেশি মানুষ বসবাস করে। এই 5টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন এই মনপুরা দ্বীপটি থেকেও বিচ্ছিন্ন। সেইটা সহকারে এখানে 1 লাখের মতন বাসিন্দা আছে, 68,000-এর মতন ভোটার আছেন। কিন্তু বাংলাদেশের অত্যন্ত একটি এলাকা, এখানে জাতীয় গ্রিড থেকে মাত্র 3 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 3 ঘন্টার বাইরে বাকি সময়ে যারা ইলেকট্রিসিটি অ্যাক্সেস পান তারা মূলত এখানে সোলার বা অন্য কোনো মাধ্যমে ইলেকট্রিসিটি ম্যানেজ করেন। আমরা যার ইলেকশন ক্যাম্পেইন কভার করছি জনাব নুরুল ইসলাম নয়ন, চর কুকরিমুকরি, চর মুজিবনগরের মতো মনপুরাতেও
তিনি প্রমিস করেছেন যে এখানে সাবমেরিন কেবলের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের তিনি ব্যবস্থা করবেন। মানুষ আশ্বস্ত আছেন বলে আমরা শুনেছি। আমরা মনপুরে এসেছি এখানকার মানুষের সঙ্গে কথা বলার জন্য, এখানকার ইলেকট্রাল পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য। অনেক বছর পরে তো একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে নির্বাচন ভোট দিতে যাবেন? হ্যাঁ অবশ্যই যাবো না কেন। আপনাদের এই অঞ্চলে যেই নির্বাচিত হবে তার কাছে আপনাদের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশাটা কি থাকতে পারে? আমাদের চা পাতা মনপুরে উন্নতি, যেমন আমাদের মনপুরে বিদ্যুৎ নাই, ভালো ভালো কোনো সেই কর্ম প্রতিষ্ঠান নাই, হাসপাতাল নাই, ভালো কোনো কলেজ নাই, পরিবেশের একটা ভালো কোনো উন্নতি নাই, রাস্তাঘাট নাই, এগুলোই আমার চাওয়া। আমার ঠিকানা হইল লেখা। 1 নম্বর সমস্যা হয়েছে নদী ভাঙ্গন। আমি 27 বছর ধরে এই দল করি, বিএনপি করি। আচ্ছা, 27 বছর করি আমি। প্রথম চাওয়া হইল দেশের শান্তি, তারপর দেশের উন্নয়ন, তারপরে ধরেন মানুষের আপদ বিপদ বালা মন্দ, এই তো আমার চাওয়া আর কি। আমরা এখন আছি মনপুরের ভেতরে কোরালিয়া নামে একটি বাজারে। আমরা এখানেও এসেছি, আমরা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করেছি মনপুরার, যেন আমরা আরও বেশি মানুষের সাথে কথা বলে পার্সপেক্টিভগুলো নিতে পারি আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি মানুষ কীরকম ভাবছেন। আমরা বাজারে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ ভিড়ভাট্টা আছে, দেখি ওর সাথে। সামনে তো নির্বাচন আসতেছে, কি চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? ভোট দিতে যাবেন? যাইবো না ভোট দিতে। আপনাদের এই মনপুরা অঞ্চলের সর্বপ্রথম সমস্যাটা কি? সর্বপ্রথম সমস্যা হলো আমাদের এই মনপুরা ছোট্ট একটা দ্বীপ, চতুর্পাশী নদী। এই নদী ভাঙন রোধ করতে হবে। আর আমরা যে একটা বিদ্যুতের সংকটে আছি, যিনি এমপি হবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তৈরি করে এখানে পাঠাইবে আমাদের সেবকের জন্য, সর্বপ্রথম তার কাজ হলো মাদক নিয়ন্ত্রণ করবে। এই নদী ভাঙনটা, হাসপাতাল আছে তো ডাক্তার ঠিকরকম পাওয়া যায় না, ভালো ডাক্তার পাওয়া যায় না। আমরা দেখলাম যে নয়নদা অলরেডি 2টা কর্মশালা করেছেন নারীদেরকে নিয়ে। আমরা জানি যে অফিসিয়ালি আপাতত নির্বাচন নিয়ে প্রচারণা বন্ধ আছে, সরকার থেকে একটা নিষেধাজ্ঞা রয়েছে। যেহেতু তিনি প্রচারণা ওভাবে করছেন না, কাগজে কলমে যেটা হয় আমরা নির্বাচনী প্রচারণায় দেখি যে পোস্টার টোস্টার এসব যেহেতু নেই, তো তিনি তার কর্মীদেরকে বেসিক্যালি কর্মশালার মাধ্যমে জানাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে কিভাবে নির্বাচনী প্রচারণাগুলো করলে ফ্রুটফুল হবে। তো আজকে যে কর্মশালাগুলো ছিল সেগুলো নারী কর্মীদেরকে নিয়েছিল। নীলকমল ইউনিয়নে আমরা প্রথমে দেখেছি যে 7 নং ওয়ার্ডে একটা সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় প্রথম কর্মশালাটি হয়েছে। তারপর তিনি এসেছেন 5 নং ওয়ার্ডে। 5 নং ওয়ার্ডে সেটা মুসলিম অধ্যুষিত এলাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে নীলকমল ইউনিয়নটা এত বড় এবং এখানে কিন্তু মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখন নয়ন ভাই আছেন যেখানে তার 2 জন খুবই অসুস্থ কর্মী ছিলেন, তাদেরকে দেখতে এসেছেন। তো এখানে এসে তিনি দেখলেন যে তার আসার খবর পেয়ে এবং যারা অসুস্থ আছেন তাদেরকে দেখতে অনেক লোক এসেছেন। তো তাদের উদ্দেশ্যে নয়নদা একটু স্পিচ রাখছেন পেছনে। এলাকার উন্নত বা উৎসব মানুষগুলো ছাব্বিশে থাকা চতুর্পাশে কিছু আইটেম ভালো থাকে। আচ্ছা, তো আপনাদের যে এলাকাটা এখানে সমস্যাগুলো কি কি? এলাকায় কি সমস্যা? না আমাদের এলাকাতে কোনো আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই। এতে যাতায়াত সমস্যা, যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা, যাতায়াত সমস্যা সবকিছু আল্লাহর মধ্যে ভালো হয়েছে। সামনে যে নির্বাচন আসতেছে, ভোট দিতে যাবেন? আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে? আমি এলাকা ধরেন গরিব সারিতে অনেক আছে, গরিবের জন্য একটু সাহায্য টাইজে চাই। পিচ্চিকে ধরলাম, সে বললো যে 5 মিনিট হাঁটতে হবে। এখন চলেন আমরা 5 মিনিট বলছে হেঁটে গেলে দোকান পাবো। গ্রামের 5 মিনিট হাঁটা আসলে কতটুকু এটা আমরা দেখি আসলে 5 মিনিটে পাওয়া যায় কিনা।
এবং আমাদের সিনেমাটোগ্রাফার আমরা বলেছি খাবো না, বাট পরে টেস্ট করে দেখলাম সেটা অনেক ভালো। এখন বাজে রাত 9টা। আমরা এখন আছি জনাব নুরুল ইসলাম নয়ন যে বাসায় অবস্থান করছেন সেখানে পিছনে। একটু আগে উনি খেলছিলেন কর্মীদের সাথে, সন্ধ্যার পরে একটু ফান টাইমও কাটান, এটাও ইম্পর্টেন্ট। নির্বাচনী কাজকর্ম যে পরিমাণ হেকটিক, একটা এক্সস্টন চলে আসে কর্মীদের মধ্যে, সেটা কাটানোর জন্য উনি হয়তো এই রিল্যাক্সেশনের এই মোমেন্টটা করেছেন। খুব বেশিক্ষণ না, 20 মিনিট সময়ের মতো উনি এখানে দিয়েছেন। তো সকাল থেকে যদি শুরু করি, সকালে জাহানপুর ইউনিয়নে গিয়েছিলেন, সেখানে একটি নারীদের সঙ্গে মতবিনিময় সভা উনি করেন। এরপরে তিনি নীলকমল ইউনিয়নে যান, আরেকটি থানায় অবস্থিত। নীলকমল ইউনিয়নে গিয়ে সেখানে টানা 3টি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে টানা 3টি কর্মশালার মতন উনি করেন। বেসিক্যালি এগুলোতে মতবিনিময়, দোয়া এবং নির্বাচন কেন্দ্রিক নিয়মকানুন সংক্রান্ত কিছু কর্মশালা, সেগুলো উনি কভার করেন। এর মাঝখানে আমরা গিয়েছিলাম মানুষজনের সঙ্গে কথা বলতে মনপুরা উপজেলায়। মনপুরায় আমরা 2টি বাজারে ঘুরতে সময় পেয়েছি আজকে। বাজার দুটিতে ঘুরে আমরা মানুষজনের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যা সম্বন্ধে জানার চেষ্টা করেছি। মূল মোটা দাগে যে সমস্যা দুটির কথা তারা বলেছেন তা হচ্ছে বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ তো সেখানে নেই, যেটা আমি আগে বলছিলাম আপনাদেরকে। জাতীয় গ্রিড থেকে মাত্র 3 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে মনপুরা ইউনিয়নে, যেখানে মনপুরা উপজেলায়, যেখানে বেসিক্যালি 1 লক্ষের মতো মানুষ বসবাস করে। সেখানে একটি বিচ্ছিন্ন ইউনিয়নও রয়েছে। এছাড়া মনপুরায় আরেকটি সমস্যার কথা যেটা মানুষ বলেছে, কর্মের অভাব আছে। কর্মের অভাব থেকে এখানে মাদকের একটি সূত্রপাত আছে, একটা মাদকের উপদ্রব আছে। বেসিক্যালি এখানে খুব ইজিলি কক্সবাজার বেল্ট থেকে, চিটাগং বেল্ট থেকে খুব ইজিলি ভোলাতে ঢোকা যায়। তো সেজন্য এখানে একটা মাদকের রুট হয়ে যায়। এবং মনপুরা এরকম একটি জায়গা যেটি মূল ভূখণ্ড থেকে যেহেতু বিচ্ছিন্ন, তো ওইসব জায়গাগুলোতে এই ক্রাইম করাটা খুব ইজি। তো এই জিনিসগুলো থেকে মানুষ পরিত্রাণ চায়। মানুষ চায় সেখানে স্বাস্থ্য শিক্ষার প্রসার ঘটুক, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক। তো এই সকল ব্যাপারে আমরা জেনেছি মানুষজনের কাছ থেকে। সকালে একটু কথা বলার সুযোগ হয়েছে আমাদের, দুপুর দিকে বেসিক্যালি আমাদের একটু কথা বলার সুযোগ হয়েছে নুরুল ইসলাম নয়নের সঙ্গে। কথাবার্তা বলার পরে আমরা আসলে মনপুরার দিকে গিয়েছিলাম, আমাদের একটা টিম তার সঙ্গেই ছিল। আমরা এখন একটু শহরে যাব, শহরে গিয়ে শহরের মানুষজনের সঙ্গে, মানে চরফ্যাশন শহরে আর কি, চরফ্যাশন শহরে গিয়ে শহরের মানুষজনের সঙ্গে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। শহর কেন্দ্রিক কী কী সমস্যা আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব মানুষজনের সঙ্গে কথা বলে। এরপরে আমরা আরেকটু সময় চেয়ে নিব জনাব নুরুল ইসলাম নয়নের কাছ থেকে। তিনি আমাদের সঙ্গে হয়তো বা এই প্রবলেমগুলো তাকে শেয়ার করলে তার থেকে আমরা জানতে পারবো যে তিনি পার্টিকুলার প্রবলেমস নিয়ে আরও ডিটেইলে কোনো কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে চান কিনা। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে। আমরা তো জানি যে আপনাদের বরিশাল টু ভোলা রুটে ফেরি চলাচল করে এবং সেই ফেরির মাধ্যমে আপনাদের এই মালামালগুলো আনা নেওয়া করে। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে আপনাদের এখানে যেই এমপি হয় কিংবা যেই দলই দেশের ক্ষমতায় আসে, তাদের কাছে কি আপনাদের এই যে বরিশাল টু ভোলা রুটের যেই ব্রিজ নির্মাণের দাবি, সেই দাবিটা কি আপনাদের থাকবে? সেটা নিয়ে ছোট করে বলুন। আমাদের মনে করেন ভোলা বরিশাল যদি সেতু হয় তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো। অবশ্য আমরা তো উন্নয়নমূলক কাজগুলোই আশা করি। ভালো থেকো মনে রেখো। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ঘুরতে আসলাম আপনাদের এখানে, দেখে যাইতে আসলাম কিছু জিনিস। আপনি ঢাকা কোন বরিশাল কোন সবচেয়ে থেকে সেরা কোন? এটা বর্তমান অনেক সৌন্দর্য জায়গা। আমাদের মা বোনের আছেন, কেমন দেখা যায়? তুলনামূলক অনেক পরিষ্কার। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
ভোলার ফুচকা বা হালিম ঢাকার থেকে ভালো না খারাপ? ঢাকাতে ভালো না খারাপ ওইটা তো আমি জানি না, কিন্তু আমাদেরটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে ব্যবসা করতেছেন আপনাদেরকে আলাদা করে কোনো ভাড়া দেওয়া লাগে? আলাদা ভাড়া তো এই বাজারে ডাক হইছে এই মহলদারে এসে খাজনা নেয়। খাজনা নেয়? জি। আপনারা কত রাত পর্যন্ত এই দোকান খোলা রাখেন? আমরা 11টা 12টা পর্যন্ত দোকান রাখি। কাস্টমার থাকে? আলহামদুলিল্লাহ থাকে। আপনি কি এই এলাকার ভোটার? জি। সামনে যে নির্বাচন আসতেছে আপনি কি ভোট দিতে যাবেন? অবশ্যই। চাওয়া বলে মনে করেন আমাদের দেশে ভালো কাজ করবে, ভালো উন্নয়ন করে রাখবে, আমরা যে ব্যবসা বাণিজ্য যে শান্তি মতন যে করতে পারি, এইটাই আমাদের চাওয়া। তোমরা খেলবা? খেলা খেললে শরীরটা ব্যথা হবে কালকে। আমি আজকে খেলছি কেন? আমি এর মধ্যে দুদিন আগে খেলছিলাম। আপনি বান্ধে করে একদিন খেলছেন। ব্যথা লাগে। ভিডিও পাঠাইছিল সুবল ভাই। ওই সময় চরপেশন মাসাল্লাহ খারাপ না, আর অনেক বড় এরিয়া। এখানে মানুষ তোমার অতিথি পরায়ণ। আমার একটা প্রবলেম কি, আমি তো মিডিয়া বান্ধব না। আপনি বলছেন যে দাদা আপনার বাসা সামনে আপনার মানুষজনকে বকাঝকা করেন যে চলে যাইতে। আমি বলছি যে সামনে ঘুরে বুঝবুঝে সে কাজ করে না। দাদা আমরা হচ্ছে যখন আপনার এলাকায় ঘুরতেছিলাম, তো এলাকায় ঘুরতে ঘুরতে মানুষের সাথে অনেকের সাথে অনেক ধরনের কনভারসেশন হয়েছে, অনেকের সাথে অনেক ধরনের কথা হয়েছে। তো এর মধ্যে মানুষের মনে একটা জিনিস দেখলাম যে যেহেতু ভোলা হচ্ছে একটা দ্বীপ জেলা এবং ভোলাতে হচ্ছে বরিশাল থেকে ফেরি দিয়ে আসা যাওয়া করতে হয় এবং ঢাকা থেকে আসতে হলেও ভোলাতে হচ্ছে একটা 7-8 ঘন্টা লঞ্চ জার্নি পোহাতে হয়। ভোলা বরিশাল রুটে যে একটা সেতুর দাবি, মানে এই অঞ্চলের মানুষের মধ্যে অনেক দিনের দাবি সম্ভবত, এটা আমরা আজকে অনেকের সাথে কথা বলে এটা দেখলাম। এটা কি আশা করতে পারি যে যদি আপনি নির্বাচিত হন এবং বিএনপি যদি সরকার গঠন করে তখন ভোলাবাসীর এই দাবিটাকে বিএনপি সুদৃষ্টি দিয়ে দেখবে, এরকম কি আমরা আশা করতে পারি? আসলে এই দাবিটা মাঠে আছে, কিন্তু ইন পার্সন কেউ অফিসে গিয়ে এটা নিয়ে কথা বলছে, তদবির করছে, এটা করে নাই। আমি এই 5 আগস্টের পরে একদিন শুধু একটা মন্ত্রণালয়ে গেছি, সে হয়েছে প্ল্যানিং মিনিস্ট্রিতে। একদিন শুধু এই ব্রিজটার জন্য গেলাম কথা বলার জন্য। তারা বললো যে এই জীবনে কেউ কোনোদিন আসে না, এই ফার্স্ট টাইম আপনি আসছেন, তো এটা একটু ফলো আপ করলে এটা সম্ভব। ভোটের পরে এটা নিয়ে আমি কাজ করবো আশা করতেছি। আশা করি কঠিন হবে না, কারণ কি আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব মূলত দেশটা গড়তে চান এবং উনি সেবা দেওয়ার জন্য ওরকম লোক খুঁজতেছেন আমার কাছে মনে হয়। এই অঞ্চলটাকে তো এটা ট্যুরিজমের আওতায় আনা সম্ভব। অবকাঠামোগত ডেভেলপমেন্ট দরকার, প্লাস মানুষের মাইন্ডসেট দরকার, যাতে মানুষ অতিথিপরায়ণ হয়, যাতে মানুষ সৎ হয়, যাতে মাদক না থাকে, যাতে চিন্তাই না হয়, যাতে ইপটিজিং না হয়। এর জন্য মানসিকভাবে এদেরকে তৈরি করতে হবে, গ্রুমিং করতে হবে। আমার একটা গাড়ি থাকবে, একটা চমৎকার বাড়ি থাকবে, আমার স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, তারা ভালো স্কুলে পড়বে, তারা মানুষ হবে। এটা হলো ব্যক্তিগত সফলতা। তো ব্যক্তিগত সফল কিন্তু ভালো লোকটা যেমন হয়, অসৎ লোকটাও হয়। আমরা সফলতার এই গণ্ডি থেকে বের হয়ে আমরা সার্থক হতে চাই। মানে যখন একটা মানুষ আসে তার একটা সমস্যা নিয়ে কোনো বিপদগ্রস্ত হয়ে আসে, তাকে যদি হেল্প করতে পারি, সে যদি খুশি হয়, তার কাজটা যদি হয়, তখন দেখতে ভালো লাগে যে যা ওই লোকটা আমাদের উপকৃত হইলো। ওই সময়টা এনজয় করি। কিন্তু এক জায়গায় গেলাম, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, গেট করলো, আমাকে বিরাট রিসিপশন দিল, এইটা আমি ওইভাবে আসলে এনজয় করি না, সত্যি কথা বলি। আমাকে রিসিভ করার জন্য 1000 লোক দাঁড়িয়ে আছে, তো 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে 1000 লোকের 1000 ঘন্টা 1000 ঘন্টা অন্য জায়গায় কাজে লাগালে অনেক লাভ হয়। তার ব্যক্তিগত লাভ হইতে পারতো এবং সমাজ দেশ জাতির লাভ হইতে পারতো। বিনা কারণে কিছু প্রোটোকল এনজয় করে না মানুষ, এইটা আমি আসলে ওইভাবে এনজয় করি না। যদি মনে করেন যে আমি পারি নাই, এরপর ভোট চাইতেই আসবো না। আমি কনফিডেন্টলি বলি যে আমি এগুলো পারবো ইনশাল্লাহ। কারণ আমাকে যদি স্পেশাল অ্যালোকেশন নাও দেয় রাষ্ট্র, তারপরে যেটা নিয়মিত অ্যালোকেশন দিবে ওইটা যদি ইউটিলাইজ করতে পারি, আমরা করাপশন জিরোতে আই না, রাতারাতি জিরোতে আনা যাবে না, কিন্তু এই ব্যাপারে যদি সিরিয়াস থাকি তাহলে এই যে রেগুলার ওয়ার্ক যেগুলো, এগুলো এমনি হয়ে যাবে মানুষের ছোট ছোট চাওয়া। এখানে পেশা খুব বেশি নাই, মাছ ধরা, সামান্য কৃষিকাজ। তো এই অঞ্চলে যদি আমরা যেমন ভোলায় কিন্তু বড় বড় গ্যাস কূপ আছে, আমরা ওটাকে নিয়ে এসে যদি এই অঞ্চলকে শিল্পাঞ্চল করতে পারি, আমরা টুরিস্টদেরকে যদি অ্যাট্রাক্ট করতে পারি, তো তাহলে তো আরো নতুন নতুন ব্যবসা বাণিজ্য তৈরি হবে, মানুষের জীবন মানে উন্নতি হবে, মানুষের বোধ বাড়বে। ভাইয়া আপনি যে এই আসনের একজন প্রার্থী, এই আসনে প্রচুর পরিমাণে দ্বীপ রয়েছে, তো কোনো অড টাইমে কোনো মেডিকেল ইমার্জেন্সির কেসে রোগীর দ্বীপ থেকে বের হয়ে এসে এই সদরে এসে চিকিৎসা নেওয়াটা খুব কঠিন। সেই ক্ষেত্রে আপনি মেবি একবার বলেছিলেন আপনি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন। এছাড়া আপনার এই ক্ষেত্রে কি কি প্ল্যান রয়েছে? আমরা কমিউনিকেশনটাকে সহজ করতে চাই। আধুনিক অনেক কমিউনিকেশন আছে এখন, যেমন মনপুরা থেকে চরপেশন স্পিড বোটের কোনো পারমিশন নেই, কিন্তু আমরা এটাকে যদি আরো উন্নত মানের বোট নিয়ে আসি, এটা কিন্তু পারমিশন দিবে।
টুরিস্টদেরকেও অ্যাট্রাক্ট করবে, প্লাস আমার ইমার্জেন্সি নেসেসিটি সেটাও কিন্তু আমাকে মিট করবে। 5 তারিখের পর আমরা দেখেছি যে বাংলাদেশের পলিটিক্যাল ডায়নামিক্স অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এক্ষেত্রে আগে একটা মানে কনভেনশনাল একটা পলিটিক্স চলতো, আপনি একটু আগে যে বললেন যে মিছিল মিটিং, 5 তারিখের পর আমরা দেখেছি যে আসলে এভাবে রাজনীতি করলে হচ্ছে না। আমাদের মতো যারা ইয়াং পলিটিক্যাল অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? মানুষ যত বেশি সচেতন হবে, শিক্ষিত হবে, তত মাঠের পরিসরটা আস্তে আস্তে কমে যাবে। কারণ একটা সমাবেশ করলে কি পরিমাণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ে এটা কিন্তু আমরা বুঝি। মানে ওভারনাইট এটাকে শেষ করা যাবে না। যখন গ্রাজুয়ালি লোকজনের ভিতর অ্যাওয়ারনেস আসবে তখন মানুষ ঘরে বসেই জানতে পারবে যে আসলে কোন লোকটা ভালো, কোন লোকটা মন্দ, কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত। 12 ফেব্রুয়ারি ভোট আসলে যদি আমরা ক্যাম্পেইন না করি এই মুহূর্তে, মানুষ বুঝবেই না। এবং কি করণীয়, কি বর্জনীয়, এটা যদি আমরা এই মুহূর্তে ইন পার্সন মানে ক্যাম্পেইনে না যাই তারা বুঝবে না। তো এটা বোঝার জন্য সময় লাগবে একটু। দাদা, আমরা তো জানি যে বিএনপি রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা আছে, হয়তোবা সামনে বিএনপির ইশতেহারও আসবে, কিন্তু আপনি একজন নিজে ক্যান্ডিডেট হিসেবে আপনার এলাকার যেটা চরফ্যাশন এবং মনপুরা, সেই ক্ষেত্রে আপনার জনগণের জন্য আপনার একান্ত কমিটমেন্টটা কি? এই অঞ্চলের আগে বলি, সেটা হচ্ছে এই অঞ্চলের নদী ভাঙ্গন রোধ করাটা হচ্ছে খুবই দরকার। তরুণদের জন্য যেটা হচ্ছে এই অঞ্চলটা মাদকের অভিশাপে জর্জরিত। সরাসরি এখানে এই মিয়ানমার থেকে, কক্সবাজার থেকে মাদকের চালান আসে। আগের রাজনীতিবিদরা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছিল। এদেরকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা দরকার। সর্বোপরি নৈতিকতার যে অবক্ষয় হয়েছে এর জন্য এডিফিকেশন দরকার। আমি যখন বুঝবো যে কোন কাজগুলো অন্যায়, কোন কাজগুলো ন্যায়, তখন আমি মিথ্যা বলবো না। এখন তো মেধা মননের যুগ, যুক্তির বিপরীতে যুক্তি দিয়েই তো আমার জয় হতে হবে। দাদা, প্রথমত তো নির্বাচন তো ঘনিয়ে আসছে, 22 তারিখ থেকে পুরোদমে প্রচারণা শুরু। তা আপনারা তো ফুল টিম, আজকেও আপনারা প্রস্তুতি সভা করছেন এবং প্রতিনিয়ত এগুলো করতে থাকবেন। দল থেকেও অবশ্যই বিভিন্নভাবে ইয়ে করা হচ্ছে এবং আমরা যতটুকু জানি আর 1-1.5 সপ্তাহের মধ্যেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্র অঞ্চলে সফরে আসছেন। আপনার কি ধারণা যে তার যে যদি সফর হয় অত্র অঞ্চলে, মানে এটা যদি শুধু বিভাগীয় শহরে হয়, এটার একটা ভূমিকা তো হয়তো বা থাকবে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বা দলের প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে আপনার মতো অন্যান্য যারা আছেন এই এলাকাতে? তা থাকবে, আমরা আমাদের এলাকায় আনতে বলে খুশি হতাম, কিন্তু এই মুহূর্তে ওনার হাতে সময় এত কম, উনি আসতে পারবে না মনে হয় আর কি। আমরা হয়তো চেষ্টা করবো, ওনার কাছে আপিল করবো, রিকোয়েস্ট করবো, কিন্তু আশা করি ভোটের পরে উনি ইনশাল্লাহ এই অঞ্চলে আসবেন। তবে বরিশালে যদি আসেন তাও এটার একটা পজিটিভ দিক আছে। আগে রিপোর্টারদের সাথে হ্যান্ডশেক করছে বড় রাজনীতিবিদরা, কোনো সময় ক্যামেরাম্যানদের সাথে হ্যান্ডশেক করতে দেখিনি আমরা। সাধারণ মানুষের সুখের এবং দুঃখের কারণগুলো খুবই ছোট, এগুলোকে উনি অ্যাড্রেস করেন এখন আমাদেরকে পার্সোনালি, এবং প্রকৃত অর্থেই তিনি দেশ সেবা করতে চান। এবং আমার মনে হয় তিনি এমন একটা জীবন গড়তে চান, যেমন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে বাংলাদেশ সবচেয়ে বড় জানাজা হয়েছে না, ওটা রেকর্ড ব্রেক করছে ম্যাডাম। ভবিষ্যতে এই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 100 বছর হায়াত দরাজ করুক, কিন্তু কোনো এক সময় তো উনি বিদায় নেবেন। এই রেকর্ড ব্রেক করার জন্য উনি তৈরি হচ্ছেন আমার কাছে মনে হয়। দাদা, আমরা আসলে সারাদিন আপনার আসলে ঘুরলাম, হয়তো একটু দেরি করে শুরু করলেও আমরা গিয়েছি। আপনি কিভাবে মেসেজিং করার চেষ্টা করছেন এটা, এর বাইরে একটু দূরে হলেও আমরা মনপুরাতেও গিয়েছি। সেখানে গিয়ে আমরা 2-3টে বাজারে কথা বলার সুযোগ হয়েছে। আমরা দেখলাম ওভারঅল মানুষ, এখানকার মানুষ অন্যান্য অনেক জায়গার তুলনায় অনেক বেশি পজিটিভ, মানে নট অনলি ফিউচার নিয়ে, তাদের বর্তমান নিয়েও অনেক পজিটিভ। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, আমি এটা সবাইকে বলছিলাম, মানুষ বেশ পজিটিভ, বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। এই পজিটিভিটি নিয়ে আসলে আমরা আপনার এখান থেকে বিদায় নিব। এই তো আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এই নির্বাচনী ব্যস্ততা, এই ডামাডোলের মধ্যে, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার নির্বাচনের জন্য আপনার প্রতি শুভকামনা থাকলো। আমরা আশা করি নির্বাচনের পরে আরেকবার আপনার এখানে ঘুরতে আসবো, তখন আপনি আমাদেরকে সময় দিতে পারবেন আলাদা করে। একবার না, যখনই তোমার সুযোগ পাবা তখন সদর বলে চলে আসবা। আর তোমাদের সাথে রিলেশনটা আমার ব্যক্তিগত, এই তোমাদেরকে ভবিষ্যতে যতবার পাবো ততই আমি খুশি হবো। ভোলাচার, চরফ্যাশন, মনপুরা, 2টি উপজেলা, 1টি পৌরসভা, ইউনিয়ন 26টি, 21টি ইউনিয়ন চরফ্যাশন উপজেলায়, 5টি ইউনিয়ন মনপুরাতে। আমরা এসেছিলাম ভোলাতে, চরফ্যাশন, মনপুরা, ভোলা 4 আসনে জনাব নুরুল ইসলাম নয়নের ইলেকশন ক্যাম্পেইন একদিনের কভার করতে। আমরা গিয়েছি মনপুরার বিস্তীর্ণ অঞ্চলে, আমরা গিয়েছি চরফ্যাশনের বেশ কয়েকটি ইউনিয়নে, আমরা কভার করেছি নুরুল ইসলাম নয়ন কীভাবে তার ভোটারদের সঙ্গে মেসেজিং করেন। 5 লক্ষেরও বেশি ভোটারের এই জনপদে সব কিছুই অপ্রতুল, তারপরও
মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, মানুষের মধ্যে পজিটিভিটি আছে। মানুষ তাদের সমস্যার কথা বলতে চান না, তারা চান আরও একটু উন্নততর জীবন। বিশেষ করে তারা চান তাদের চিকিৎসা ব্যবস্থাটির উন্নয়ন। চিকিৎসা ব্যবস্থাটির উন্নয়নের সাথে যোগাযোগের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বরিশালের সঙ্গে ভোলার সংযোগ সেতু হলে তাদের সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলে তারা মনে করেন। মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ। মনপুরাতে একজন রোগী এই রাতের এই সময়টাতে যদি অসুস্থ হয়ে যায়, তাকে মনপুরা থেকে এই অন্ধকারের মধ্যে স্পিড বোটে করে আসতে হবে চরফ্যাশনে। চরফ্যাশন থেকে 2-2.5 ঘন্টার রাস্তা ক্রস করে তাকে যেতে হবে ফেরিঘাটে। এই রাত এখন বাজে 11:30। 11:30টার সময় কোনো ফেরি পাওয়া যায় না এবং ভোলাতে কোনো বিশেষায়িত চিকিৎসালয় নেই। তো তাকে অপেক্ষা করতে হবে পরদিন সকাল পর্যন্ত। তার কন্ডিশন যদি ক্রিটিক্যাল হয়, তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। একটি পুরো জেলার মানুষের বেসিক হেলথ রাইটস থেকে তাকে বঞ্চিত করা এই জেলার মানুষের সাথে কত বড় অন্যায় তা আমরা সকলেই বুঝতে পারছি। ভোলার মানুষের, বিশেষ করে চরফ্যাশন মনপুরার মানুষের মূল দাবি একটাই, একটি সংযোগ সেতু। জনাব নুরুল ইসলাম নয়ন বলেছেন তিনি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করছেন এই সংযোগ সেতুটি নির্মাণের। তিনি যদি জিতে আসতে পারেন আসন্ন সংসদ নির্বাচনে এবং তার দল যদি সরকার গঠন করতে পারে, এটি হবে তার প্রায়োরিটি। এই বিষয়ে তার কাছ থেকে কমিটমেন্ট পেয়েছেন এলাকার মানুষ। তারা বিশ্বাস করছেন জনাব নুরুল ইসলাম নয়নের কমিটমেন্টকে। এই জনপদে আমি এসে, এত বিস্তীর্ণ জনপদে আমি আশা করিনি ব্যক্তিগতভাবে যে মানুষ এত পজিটিভ থাকবে, কিন্তু মানুষ অনেক পজিটিভ। এই পজিটিভিটি নিয়ে আমরা চলে যাব অন্য একটি জেলায়, অন্য একটি আসনে, অন রেকর্ড সাইফ রুবাবের সাথে।